এখানে দাঁড়ালি কেন? জানিস না এই জায়গাটা একদমই ভালো না? দেখছিস তো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে যদি এখানে না দাঁড়াই তাহলে তো পুরো ভিজে যাব। আমি বাবা এখানে দাঁড়াবো না। বাবা যদি একবার জানতে পারে যে আমি এখানে দাঁড়িয়েছিলাম তাহলে আমাকে আসতে ছাড়বে না। আর তুই যদি যেতে চাস তাহলে আমার সাথে এক্ষুনি চল। তুই যা, তোর তো বাড়ি সামনে, তোর তো একটুখানি গেলেই হয়ে যাবে। আর আমার অনেকটা যেতে হবে, তাই বৃষ্টিটা কমুক তারপর আমি যাচ্ছি। এই কথা শুনে রমেশ বাড়ির দিকে রওনা দেয়। এদিকে এই বৃষ্টির মধ্যে সুমন বন্ধ করা দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দোকানের ভেতর থেকে কেমন যেন মাংস কাটার আওয়াজ ভেসে এলো। আওয়াজ শুনে সুমন প্রথমে মনের ভুল ভেবে অতটা পাত্তা দেয়, কিন্তু বেশ কিছুক্ষণ পর আওয়াজটা যেন আরো গাঢ় হতে আরম্ভ। আওয়াজটা কোথা থেকে আসছে এটা দেখার জন্য সুমন দোকানের পেছন দিকটা যায়। দোকানের পেছনে গিয়ে সুমন দেখল দোকানের পেছনে একটা দরজা, আর চারদিকে কেমন যেন নোংরা আবর্জনায় ভর্তি। খোলা দরজা দিয়ে সুমন ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সুমন দেখল ঘরের ভেতরটা মাকড়সার জালে ভর্তি। তার ঠিক সামনে একটা জং পড়া লোহার টেবিল পড়ে আছে, যার উপরে জল করছে একটা লণ্ঠন। পাশে রক্তমাখা মাংস কাটা ছুরি, আর তার ঠিক সামনে মরা মানুষের দেহ ঝুলছে। এটা দেখে সুমন রীতিমতো ভয় পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা কালো রঙের ছায়া তার উপর পড়ল, আর তারপর যাই বলিস, গ্রামে ঘুরতে আসার মজাটাই আলাদা। এই প্রথম কোনো গ্রামে আমি ঘুরতে যাচ্ছি। তা তুই কত বছর পরে এই গ্রামে ফিরছিস? আমি ওই ধর প্রায় 20 বছর পর। আমার বয়স যখন 4 বছর তখন দাদু আমাকে পিসি বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তারপর তো পিসি বাড়িতে থেকে পড়াশুনো কমপ্লিট করলাম, আর তারপর এই প্রথম আমি এত বছর পরে দাদুর এখানে করছি। অবশ্য দাদুও এটা খবরটা জানে না। কি বলছিস? তো বিশাল বড় একটা সারপ্রাইজের কথা। তাহলে তো তোর দাদু তোকে দেখে বিশাল খুশি হবে। খুশি হবে কিনা জানি না, তবে এই গ্রামে সেই সময় কিছু একটা হয়েছিল, যার কারণে দাদু আমাকে সেই সময় তাড়াতাড়ি পিসি বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এইভাবে দুজন বেশ খানিকক্ষণ নিজেদের ভিতরে গল্প করতে, এবং এই গল্প করতে করতে ট্রেনটা উদয়পুর স্টেশনে এসে উপস্থিত হয়। ট্রেন থেকে নেমে ওরা দুজন স্টেশনের পাশের পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে এগোতে লাগলো। কিছু দূর হেঁটে যেতেই ওরা একটা দোকানের পাশে থাকা গাছের সামনে কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখল, আর তার ঠিক ওপরে ওই গাছের ডালে একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে, যার মুখ থেকে জিভটা বেরিয়ে এসেছে। এটা দেখে দুজন রীতিমতো ভয় পেয়ে যায়। কিছুটা সামনে এগিয়ে গিয়ে একজন লোককে ওরা জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এখানে কি হয়েছে, আর উনি মারা গেলেন কিভাবে? তা আমি বলতে পারবো নি, তবে এই ঘটনা তো এই গ্রামে প্রায় দিন ঘটেই চলে। কেন, কি কারণ তা এখনো কেউ জেনে উঠতে পারেনি। তা আপনাদের কথা ঠিক চিনতে পারলাম না। আপনারা কি কাউকে এই গ্রামে খুঁজছেন? হ্যাঁ, আমরা ওই জমিদার বাড়িতে যাব, কিন্তু জমিদার বাড়িটা কোন দিকে পড়বে ঠিক বুঝে উঠতে পারছি না। জমিদার বাড়িতে যাবেন মানে নীলকান্ত বাবুর বাড়ি? এই তো সামনে কিছুটা পথ আপনারা হেঁটে যান, তারপরেই জমিদার বাড়ি। লোকটার কথা মতো ওরা দুজন সামনে কিছুটা পথ হেঁটে শেষমেশ ওই জমিদার বাড়িতে ওরা পৌঁছায়। জমিদার বাড়িতে পৌঁছালে জমিদার নীলকান্তবাবু ওদেরকে দেখে বলে, হঠাৎ করে আমাকে এইভাবে না জানিয়ে চলে এলে যে দাদু ভাই, একবার তো আমাকে জানাতে পারতে।
তোমাকে এইভাবে জানিয়ে আসলে তো আমি সারপ্রাইজ দিতে পারতাম না। কেন, আমি তোমাকে না জানিয়ে আসলাম বলে তুমি কি রাগ করলে? না না, রাগ করিনি। তা তোমার সাথে একে? ও ও সৌরভ, আমার বন্ধু। আসলে ও গ্রামে কখনো আসেনি তো, ওই জন্য আমি ওকে নিয়ে এসেছি। বাহ, ভালো কাজ করেছো ওকে নিয়ে এসে। তা সকাল থেকে বুঝি কোনো খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ রামু, ওদের খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা কর্তা বাবু, আমি এক্ষুনি ওদের জন্য খাবার ব্যবস্থা করতেছি। আচ্ছা দাদু, আসার সময় দেখলাম ওই একটা দোকানের পাশে একটা গাছে একটা ছেলে গলায় দড়ি দিয়েছে। ব্যাপারটা কি বলতো? এটা শুনে জমিদার একটু ইতস্তত বলে, ওটা কিছু না, এরকম ঘটনা এই গ্রামে প্রায়শই হয়। ওটা ভাবার কিছু না, তোমরা খাও। তবে যাই বলিস, আসার সময় ওই পুকুরে প্রচুর মাছ দেখলাম। দেখে তো খুব মাছ ধরতে ইচ্ছা করছিল। সে কোন ছোটবেলায় একবার মাছ ধরেছিলাম। ওটা ওটা তো আমাদের পুকুর বাবু, ওটাতে সচরাচর তেমন মাছ ধরা হয় না। অবশ্য জমিদারের পুকুর বলে কেউ সাহস পায় না। ও তাই বুঝি? তাহলে তো আর কোনো কথাই নেই। তুই তো অনেকদিন ধরে একটু মাছ ধরবি ধরবি বলছিলি। তাহলে আজ খাওয়া শেষ করে সন্ধ্যের পর মাছ ধরতে গেলে কেমন হয়? না, জায়গাটা একদমই ভালো নয়। রাত্রেবেলায় ওখানে গেলে কোনো না কোনো বিপদ করতে পারে। তার থেকে তোমরা সকালে যেও মাছ ধরতে। কি দাদু, আজকালকার দিনেও তুমি এসব বিশ্বাস করো? আমরা তো বড় হয়েছি না কি? আচ্ছা ঠিক আছে, তোমার যখন আমাদেরকে নিয়ে এতই ভয়, তাহলে রামুদাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এবার তো আর না করতে পারবে না। এতবার জোরাজোরি করার ফলে জমিদার নীলকান্ত বাবু রূপাঞ্জনের মুখের উপর আর না করতে পারল না। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যের দিকে রূপাঞ্জন, সৌরভ ও রামুদা হাতে ছিপ নিয়ে ওই পুকুরের দিকে এগিয়ে চলল। ছিপ ফেলার সাথে সাথে ওরা বেশ অনেকগুলোই মাছ ধরে ফেলে এবং সেগুলো একটা বালতিতে রেখে দেয়, এবং এইভাবে ওরা বেশ খানিকক্ষণ মাছ ধরতে থাকে। এদিকে হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ ছেয়ে আসে এবং এটা দেখে রামুদা ওদেরকে বলে, বাবু, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামতে পারে। আকাশে তো ঘন কালো মেঘ করেছে। আমাদেরকে বৃষ্টি নামার আগে বাড়ির দিকে রওনা দিতে হবে। আকাশে ঘন কালো মেঘ করেছে দেখে ওরা রামুদার কথায় আর কিছু বলে না। তাড়াতাড়ি ছিপগুলো নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। ওখান থেকে বেরিয়ে ওই পুরনো পরিত্যক্ত দোকানের সামনে আসতেই হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে ওরা কিছুক্ষণ ওই দোকানের সামনে অপেক্ষা করতে থাকে। ওরা বেশ কিছুক্ষণ ওখানে বৃষ্টি থামার অপেক্ষা করছিল, কিন্তু বৃষ্টি থামা তো দূরের কথা, বৃষ্টি আরো যেন বেড়ে চলেছে। এর ভিতরে হঠাৎ করে ওই পরিত্যক্ত দোকানের ভেতর থেকে এক থেকে দুবার কি যেন কাটার আওয়াজ ভেসে এলো এবং এটা শুনে রূপাঞ্জন ওদেরকে বলে, কি ব্যাপার? এই পরিত্যক্ত দোকানের ভেতর থেকে কি যেন একটা কাটার আওয়াজ ভেসে এলো না? হ্যাঁ ঠিক বলেছিস, আমিও তো সেরকম কিছু একটা আওয়াজ পেলাম। চল তো গিয়ে দেখতে হয় ভেতরে কি হচ্ছে। এই বলে ওরা তিনজন দোকানের পেছন দিকে এগিয়ে যায়। দোকানের পেছনে এগিয়ে গিয়ে ওরা দেখলো দোকানের পেছনে একটা দরজা রয়েছে, যেটা খোলা অবস্থায় রয়েছে। খোলা দরজা দিয়ে ওরা ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ওদের চোখ মাথায় উঠে যায়। ওরা দেখলো ওই ঘরে একটা টেবিল রাখা, যার উপরে একটা হেরিকেন জ্বলছে। চারিদিকে মাংস কাটার ছুরি, আর তাদের সামনে ঝুলছে কাটা মানুষের দেহ। এটা দেখে ওরা রীতিমতো ভয় পেয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে ওই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হতে দেখে রূপাঞ্জন বলে ওঠে, কি
দরজা বন্ধ হয়ে গেল কেন? রূপাঞ্জনের কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকা রামুদা হঠাৎ বলে ওঠে, এ দরজা খুলবে না বাবু, এ দরজা খুলবে না। আমি তোর রামুদা নই, আমি হচ্ছি বিশু কসাই। আজ যে তোর মৃত্যু আমার হাতে, আজ আমার প্রতিশোধ পূর্ণ হবে, পূর্ণ হবে। আমি আপনার কি কি ক্ষতি করলাম? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। দোষ তুই করিসনি, করেছ তো নীলকান্ত বাবু আর এই গ্রামের মানুষ। সেদিন বিনা দোষে আমার ছেলেটাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছিলিস ওই গাছের ডালে, আর তাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলিস আমার চোখের সামনে। আমি তোদের কাউকে ছাড়ব না, কাউকে না। এই বলে বিশু কসাই ওদেরকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা শক্তি বিশু কসাইকে আটকে ধরে এবং বলে, তোমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, নইলে আমার মতনও তোমরা এই ঘরে মৃত্যুবরণ করবে। আর পারলে এখান থেকে চলে যাওয়ার পর এই ঘর আর ওই গাছটাকে পুড়িয়ে দিও। যাও, তোমরা এখান থেকে পালাও। এরপর কোনো রকমে ওরা ওখান থেকে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে জমিদার বাড়িতে এসে পৌঁছায়। এবং জমিদার বাড়িতে এসে ওরা জানতে পারে বহু বছর আগে এই গ্রামে একটা অনুষ্ঠান হয়েছিল, যে অনুষ্ঠানে ওই বিশু কসাইয়ের দোকান থেকে মাংস আনা হয়েছিল, যা খেয়ে এই গ্রামের বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে, আবার কেউ মারাও যায়। তাই রাগে ও ক্রুদ্ধ হয়ে গ্রামবাসী ওই জমিদারের সামনে তার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। আর তারপর থেকেই এই গ্রামে এই ঘটনা প্রায় হয়েই চলেছিল। সমস্ত ঘটনা শোনার পর জমিদার ঠিক করে যে ওই গাছ আর ওই দোকান তারা পুড়িয়ে ফেলবে। তাই সেই কথা মতো গ্রামবাসীদেরকে সাথে নিয়ে ওই গাছ ও ওই দোকান পুড়িয়ে দেয় এবং এইভাবেই এই ঘটনার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।